এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তৃণমূলের সাংগঠনিক রদবদল। কোন কোন গুরুত্বপূর্ণ রদবদল হলো? আবির রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে আবির? গত বছরের 21শে জুলাই থেকে শুরু হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হবে। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে পারফরমেন্সের ভিত্তিতেই রদবদল করা হবে। পরবর্তী সময় একাধিকবার তিনি প্রসঙ্গের উল্লেখ করেছেন এবং নেতাজি ইন্ডোরের যে বার্ষিক যে অধিবেশনের সভা সেখান থেকে উল্লেখিত হয়েছে যে রদবদল সংক্রান্ত বিষয়ে দ্রুত আলোচনা চলছে, যে কোনো দিনই রদবদলের সিদ্ধান্ত ঘোষণা হবে। আজকে অবশেষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই রদবদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে জায়গাটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বীরভূম। বীরভূমের চেয়ারপারসন হিসেবে থাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কোনো জেলা সভাপতি আলাদা কোনো পদ থাকছে না, ওটাটাই নিয়ন্ত্রণ করবে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর কমিটি, যার সদস্য হিসাবে থাকছেন হচ্ছে অভিজিৎ সিনহা, থাকছেন হচ্ছে অনুব্রত মণ্ডল, থাকছেন হচ্ছে আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। একই সঙ্গে যারা জেলার দুজন এমপি রয়েছেন অসিত মাল এবং শতাব্দী রায়, তারাও এদের সঙ্গে থাকবেন। অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে সাংগঠনিক দিক থেকে এতদিনের যে গুরুত্বের যে জায়গাটি ছিল, মনে করা হচ্ছে জেলা সভাপতি পদ না রেখে শুধুমাত্র এই জায়গাতে রাখা তাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে কলকাতা উত্তরের ক্ষেত্রে হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন হচ্ছে জেলা সভাপতি হিসাবে কাজ করতেন দীর্ঘদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে জেলা চেয়ারপারসন করা হয়েছে, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন কলকাতা উত্তরের জেলার জন্য। ডিস্ট্রিক্ট কোর কমিটিতে রাখা হয়েছে একটা 9 জনের কোর কমিটি তৈরি করে রাখা হয়েছে, তার মধ্যে একাধিক বিধায়ক রয়েছেন। তার মধ্যে অসীম ঘোষ রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পরেশ পাল, শশী পাজা, শক্তি পাণ্ডে রয়েছেন, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্ত বিধায়করা রয়েছেন। এর পাশাপাশি জীবন সাহা এবং একই সঙ্গে যে স্বপন সমাদ্দার, তাদের দুজনকে যুক্ত করা হয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে সে অনুযায়ী মালদা জেলার ক্ষেত্রে চেয়ারম্যান করা হলো বাবলা সরকার। বাবলা সরকারে তুমি জানো যে চলতি বছরই তার খুনের ঘটনা ঘটে। বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে এই দায়িত্বটা তিনি সামলাতেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, তাকে সানানো হলো। মুর্শিদাবাদের বহরমপুর জেলার চেয়ারম্যান পদে এলেন নিয়ামত শেখ, আগেই পদে ছিলেন হচ্ছে রবিউল আলম চৌধুরী, তাকে নিয়ে আসা হলো। এছাড়া হচ্ছে দার্জিলিং সমতলের যে জেলার যে সমতলের যে সভাপতির পদ, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো হচ্ছে পাপিয়া ঘোষকে। এছাড়া যেটা জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের জেলার যে চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো হচ্ছে চোপড়ার বিধায়ক, তাকে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ পদে বেশ কিছু বদল এসছে। এখনো পর্যন্ত যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তার ভিত্তিতেই তথ্যগুলো আমরা পেয়েছি। ধন্যবাদ আবির। বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হলো, তার মধ্যে অবশ্যই বীরভূমের কথা বলতে হবে। বীরভূমে জেলা সভাপতি পদ থাকলো না, অর্থাৎ আর বীরভূমে জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল। বীরভূমে কোর কমিটি, সেই কোর কমিটিতেই তৃণমূলের আস্থা। তৃণমূলের সাংগঠনিক রদবদল বেশ কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ, যেমন কলকাতা উত্তরে তৃণমূলের কোর কমিটি, সেখানেও কোনো সভাপতি পদ থাকলো না। কলকাতা উত্তরে সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তরের চেয়ারম্যান। ওদিকে মালদার তৃণমূল চেয়ারপারসন হলেন চৈতালি সরকার। আর কলকাতা উত্তরে সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে কলকাতা উত্তরের চেয়ারম্যান করা হলো। গুরুত্বপূর্ণ বীরভূমে জেলা সভাপতি পদ থাকলো না, অর্থাৎ অনুব্রত মণ্ডল আর জেলা সভাপতি নন। কোর কমিটি, বীরভূমের কোর কমিটিতেই তৃণমূল আস্থা রাখলো। চাকরিহারাদের বিক্ষোভ আন্দোলন গতকাল থেকে চলছে। রাতভর অবস্থানে ছিলেন চাকরিহারারা। আজ সকাল থেকেও দেখা যাচ্ছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের আঁচ এখনো চলছে বিকেল 5টা পর্যন্ত এবং এরই মাঝে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগের, যেখানে এডিজি দক্ষিণবঙ্গ দাবি করছেন সব প্রোটোকল মানা হয়েছে, বল প্রয়োগের কোনো উদ্দেশ্য পুলিশের ছিল না, ধৈর্য সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। অসহায় নয়, বরং সংযত ছিল পুলিশ। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে,
ভিডিও ফুটেজ আছে, বারবার হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন, কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। এডিজি দক্ষিণবঙ্গ জানালেন পুলিশ মাইকিং করে সতর্ক করেছে, কিন্তু অনুরোধের পরেও 7 ঘন্টা অবস্থান, এইরকম আন্দোলন গণতান্ত্রিক শান্তিপূর্ণ নয়। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন, ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। আর এখন কি অবস্থা? এখন কি অবস্থা এসএসসির সামনে, বিকাশ ভবনের সামনে? একবার দেখে নিই, আমার সঙ্গে রয়েছেন অনুপ, সরাসরি একবার কথা বলবো। অনুপ, কি অবস্থা এখন এখানে? বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে এখন অবস্থান বিক্ষোভ চলছে এবং সেই ছবিটা একবার দেখাবো। এই যে গেট গতকাল যেখানে মূলত ভাঙচুর চালানো হয় গেট, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে যখন পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়, প্রথমে কিন্তু 9:30টার সময় এক দফা বিক্ষোভ চলে, তারপরে পুলিশের পক্ষ থেকে বলা হয় শুধুমাত্র রাস্তার বাইরে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করতে পারবে। এবং রাস্তার বাইরে এই মুহূর্তে যারা যারা আন্দোলনকারী তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ করছে, তাদের মঞ্চ বানিয়ে, এবং পুলিশের পক্ষ থেকে এইভাবেই পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে গতকালকে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ সকাল থেকে নেওয়া হয়েছে। এবং গতকাল যেভাবে বিকাশ ভবনের ভিতরে ভাঙচুর চালানো হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, পুলিশকে মারধর থেকে শুরু করে পাল্টা পুলিশের বল প্রয়োগ করতে দেখা গেছিল, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সতর্ক অনেক পুলিশ। সেই কারণে সকাল থেকে যখন পুলিশের র্যাব থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে এই সংখ্যক আসে, সেখানে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়, বিক্ষোভ দেখানো হয়। বিকাশ ভবনের ভিতরে গতকাল যে পরিস্থিতি হয়েছিল, এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলনকারী তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছিল। এবং আজকে কালকের পর আজ পুলিশ আরো সতর্ক। পুলিশ আগেই জানিয়েছে পুলিশ সংযত থেকেছে, কিন্তু এরকম আন্দোলন গণতান্ত্রিক শান্তিপূর্ণ নয়। কিন্তু যারা চাকরিহারা তারা কি বলছেন? তারা বলছেন পেটের দায়ে আন্দোলন করছেন তারা। যোগ্যরা তারা কোথায় যাবে? এদের পক্ষে বঞ্চনা হচ্ছে কেন এত? এই প্রশ্নগুলো জবাব কে দেবে? আজকে যে এতজন রাস্তায় আমরা নেমেছি, আমরা তো কেউ শখে নামিনি, আমরা পেটের দায়ে নেমেছি। 3-3টে চাকরি চলে গেছে আমার, 3-3টে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, পিএইচডি সেরে এসছি অঙ্কতে। তাহলে এর দায়টা কে নেবে? আমরা আমাদের কথা ভাববো না, ওনারা আমাদের কথা ভাববেন? সেই কারণে আমরা বন্ধ করে রেখেছিলাম তাদেরকে। লাঠিচার্জ কি করে করতে পারে? উনি সরাসরি লাঠিচার্জ করতে পারে, তার আগে ওয়ার্নিং দিতে হতো। আমরা তো এমনি এমনি ওনাদেরকে আটকাইনি। আটকেছিলাম কেন? আমরা যোগ্য শিক্ষক হয়েছি, হঠাৎ করে 7 বছরের চাকরি করার পর আমরা জানতে পারলাম আমাদের চাকরি নেই। আমরা ন্যায়ের জন্য আমরা কোনো কিছুই আমাদের হাতে ছিল না, নিরস্ত্রভাবে। অতএব আমরা মনে করি যোগ্য শিক্ষক হিসেবে ওনাদের আমরা যে আটকে রাখিনি, আমরা বিকাশ ভবনে আটকে রেখেছিলাম।